আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, মাত্র 16টি নিয়ম, একদম ইউনিক 16টি নিয়ম নিয়ে আপনাদের সামনে রাইট ফর্ম ভার্বের ক্লাস নিতে হাজির হলাম। এই 16টি নিয়ম যদি কেউ আপনারা ভালো করে শিখে রাখেন, আমার এই ক্লাসটা ভালো করে ফলো করেন, আশা করি আজ থেকে এই রাইট ফর্ম ভার্বের যত প্যারা আছে আপনাদের সকল প্যারা দূর হয়ে যাবে। ওকে, তো তার আগে বলে আমার এসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। ওকে, তো চলুন দেখে আসা যাক। রাইট ফর্ম ভার্বের একদম 10-এ 10, 7-এ 7, ইন্টারমিডিয়েটের সাথে সাথে এইচএসসি তারা এক্সামে আছে তাদের সাথে 7, সাথে 7ই পাবেন। তো প্রথম নিয়মটা দেখেন, মডাল ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, কোনো রূপ চেঞ্জ হবে না। মডাল ভার্বের পরে যদি গ্যাপে ভার্ব থাকে নো চেঞ্জ। ওকে, নো চেঞ্জ। যেমন উই দা ওয়ার্ক, উই শুড দা ওয়ার্ক, এখানে ফিনিশ, গ্যাপে হচ্ছে ফিনিশ অথবা কমপ্লিট। তাহলে দেখেন এই যে শুড আছে, আমরা জানি শুড, কুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড বেটার, উড রাদার। হ্যাঁ, যাই থাকুক না কেন এরপরে ভার্বের কোন রকম চেঞ্জ, কোন রূপ চেঞ্জ হবে না, তার আগে টু বসানো যাবে না। ওকে, তাহলে আমাদের আনসার হবে কি? ফিনিশ। ওকে, এক নম্বর নিয়ম গেল হচ্ছে, এক নম্বর নিয়ম হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব চিনতে হবে, মডাল ভার্ব থাকলে ওর পরে নো চেঞ্জ। ওকে, তারপর নাম্বার 2 দেখেন, নাম্বার 2, শুধু টু যদি থাকে, টুর পরে যদি ভার্ব থাকে, টুর পরে ভার্ব থাকলে নো চেঞ্জ, টুর পরে ভার্ব থাকলে নো চেঞ্জ। যেমন দেখেন হি, টু আছে, এই টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, সি সি থাকবে, এরপরে ভার্বের যে রূপ থাকবে ওই রূপই, কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা দুইটা নিয়ম শিখে যাচ্ছি, মডাল ভার্বের পরে ভার্বের কোনো রূপ চেঞ্জ হবে না, এবং টু, ইনফিনিটিভ টুর পরে ভার্ব কোনো চেঞ্জ হবে না। ওকে, এরপর দেখেন কিছু ভার্ব ফ্রেজ আছে। নাম্বার 3, কিছু ভার্ব ফ্রেজ আছে, যেমন ওডু মাইন্ড, খুব ইম্পর্টেন্ট। ওডিউ মাইন্ড, অর্থাৎ আপনাকে এই মাইন্ডের উপর জোর দিতে হবে। তারপর দেখেন হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অর্থাৎ হেল্প, হেল্প, এটা কিছু ভার্ব ফ্রেজ। এইগুলো যদি থাকে, আমাদের যদি গ্যাপে ভার্বের আগে এগুলো থাকে, 100% এইগুলোর পরে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেবো। ওকে, আইএনজি যোগ হবে। এবার এক্সাম্পল দেখি আমরা, যেমন আই ক্যান নট হেল্প ডু দা জব। ক্যান নট হেল্প, না করে পারি না, কোনো কাজ না করে পারি না। ডু আছে দেখেন, হেল্প আছে, হেল্প একটি ভার্ব, তাহলে এরপরে এই ভার্বটার সাথে আমরা চোখ বন্ধ করে আইএনজি বসাই দেবো, আই ক্যান নট হেল্প। তারপর দেখেন আই ক্যান নট হেল্প ডুইং দ্য জব। ওকে, তারপর দেখেন হি কেম হিয়ার উইথ আ ভিউ টু হেল্প মি। এই যে উইথ আ ভিউ টু আছে, প্রিপজিশনাল ফ্রেজ। হ্যাঁ, প্রিপজিশনাল ফ্রেজ আছে, আমরা এরপরে আইএনজি যোগ করিয়ে দেব, তাহলে কি হবে? হেল্পিং। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, শুধু প্রেপোজিশন, শুধু প্রিপোজিশন এরপরে ভার্ব, শুধু প্রিপোজিশন এরপরে ভার্ব, আপনাকে চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দিতে হবে। কি করতে হবে? এই ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। ওকে, যেমন আই আই এম বিজি ফর কমপ্লিট দ্য ওয়ার্ক। এই যে ফরটা প্রিপোজিশন, তাহলে আমরা কি করব? এটা কমপ্লিটিং করব, কমপ্লিটিং। ওকে, তাহলে আপনার যতগুলো প্রিপোজিশন থাকবে ততগুলো প্রিপোজিশনের পরে আপনি আইএনজি করবেন। দেখেন ইউ শুড গিভ আপ স্মোক, এই যে আপটা প্রিপোজিশন, তাহলে আপনাকে কি করতে হবে? স্মোকিং, অর্থাৎ এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে। মনে রাখবেন যদি কোনো ভার্বের শেষে ই থাকে, আইএনজি করার সময় ই উঠাই দিয়ে তারপর আইএনজি করতে হয়। নাম্বার 5 দেখেন, নাম্বার 5 হচ্ছে
অলরেডি খুব আসে পরীক্ষাতে, অলরেডি। তারপরে রিসেন্টলি, এই দুইটা শব্দ দিয়ে বেশি আসে রিসেন্টলি। অলরেডি এবং রিসেন্টলি মানে সম্প্রতি কোনো কাজ করা হয়েছে। এই দুইটা শব্দের যদি একটি শব্দ থাকে তাহলে আমরা মূল ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ওকে, যেমন হি অলরেডি gone to go to America, he already go to America। তো কি হবে, এই যে অলরেডি আছে, অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ আসবে, যেহেতু এটা সিঙ্গুলার সেজন্য হ্যাজ, আর অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা গন হবে। ওকে, তাহলে হি হ্যাজ অলরেডি গন, তাহলে আমাদের উত্তর হবে হ্যাজ গন। তারপর এটা দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। হি gave me a book recently। এই যে রিসেন্টলি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে হি গেভ মি, তাহলে হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হবে, তারপরে গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। হি হ্যাজ গিভেন মি আ বুক রিসেন্টলি। তাহলে আমরা দেখলাম যে রিসেন্টলি, অলরেডি, লেটলি, অফলেট এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। নাম্বার 6 হচ্ছে, দেখেন নাম্বার 6 হচ্ছে লেস্ট। লেস্ট মানে নতুবা নইলে পাশে আবার এরকম, অর্থাৎ এটা নিজেই নেগেটিভ, এরপরে কখনো নেগেটিভ সেন্টেন্স হবে না, অর্থাৎ যে ক্লোজটা আপনি ইউজ করবেন অ্যাফার্মেটিভ হবে, হ্যাঁ বোধক সেন্টেন্স দিতে হবে। ওকে, এবং লেস্ট থাকলে কি করতে হবে, লেস্ট থাকলে ভার্বটা ঠিকই থাকবে গ্যাপের ভার্ব, জাস্ট তার আগে একটা শুড বসাই দিতে হবে। ওকে, একটি শুড বসিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল দেখি আমরা, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। খুব আসে এই সেন্টেন্সটি। দেখেন এই যে লেস্ট আছে, মার্কিং ওয়ার্ড আমাদের লেস্ট, তাহলে লেস্টের পরে আমরা কি করবো, সাবজেক্টের পরে শুড বসিয়ে দেব, আর এই গ্যাপের ভার্বের কোনো চেঞ্জ হবে না। ওকে, ভার্বের কোনো চেঞ্জ হবে না। যেমন দি ম্যান ওয়াক স্লোলি, লোকটি ধীরে ধীরে হাঁটে, লেস্ট হি ফল, পড়ে যেতে পারে। তাহলে আমরা দেখেছি লেস্ট আছে, শুড বসাবো, শুড বসিয়ে এই ভার্বের কোনো চেঞ্জ করব না। ওকে, তাহলে আমরা দেখলাম যে লেস্ট থাকলে শুড বসাতে হবে। এবার দেখি আমরা নাম্বার 7, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থাৎ এখনই উপযুক্ত সময়। হ্যাঁ, এটা দিয়ে খুব আসে পরীক্ষাতে, প্রতি পরীক্ষাতে দেখা যায়। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সও আসবে এবং রাইট ফর্ম ভার্বও আসবে। সুতরাং আপনি যে কোনো একটা নিয়ম মনে রাখতে হবে। এরপরে সাবজেক্ট থাকবে, আপনাকে ভার্বটা জাস্ট টু ফর্মে করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সে করে দিতে হবে। তাহলে দেখেন, ইট ইজ হাই টাইম উই স্টপ পলিউশন, অর্থাৎ দূষণ রোধ করার এখনই উপযুক্ত সময়। এই দেখেন ইট ইজ হাই টাইম আছে, তারপর সাবজেক্ট আছে, এই জন্য আমরা এই যে গ্যাপের ভাগটাকে পাস্ট ফর্ম করে দিলাম। ঠিক আছে, পাস্ট ফর্ম করে দিলাম। তারপর দেখেন ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, তাহলে এখনই আমাদের খারাপ বদ অভ্যাস ত্যাগ করার উপযুক্ত সময়, চেঞ্জ। তাহলে দেখেন সাবজেক্ট আছে যথারীতি, তাহলে আমরা এই ভার্বটা জাস্ট হচ্ছে পাস্ট টেন্স করে দিলাম, চেঞ্জড করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল। নাম্বার 7 দেখবেন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ এটা দেখবেন সাবজেক্ট, আপনাকে সাবজেক্ট চিনতে হবে। হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়
তাহলে গ্যাপের ভার্বটাকেও প্লুরাল করতে হবে। আচ্ছা, তো আমরা সিঙ্গেল সাবজেক্ট কিভাবে চিনবো? একটি মাত্র বস্তু বা ব্যক্তিকে বোঝাবে, একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝালে সেটা সিঙ্গেল সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা একটু শিখি। আর একের অধিক বোঝালে সেটা প্লুরাল, একের অধিক ব্যক্তি বস্তু বোঝালে প্লুরাল, আর একজন ব্যক্তি বস্তু বোঝালে সিঙ্গুলার। তো আর এখানে অনেকেই ভুল করে যে সাবজেক্টের সাথে এস যোগ থাকলে সাবজেক্ট প্লুরাল, আর ভার্বের সঙ্গে এস যোগ থাকলে ভার্ব সিঙ্গুলার। এই জিনিসটা সবাই কেউ না কেউ গুলিয়ে ফেলে, অনেকেই গুলিয়ে ফেলে। তাহলে আমরা দেখি সাবজেক্ট সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার, তো দেখেন তো বয় লিখলাম আমি, বয়। তাহলে নিশ্চয়ই বয় একটি নাউন, সিঙ্গুলার নাউন, এর প্লুরাল নাউন কি হবে? প্লুরাল নাউন হবে বয়েজ, এস বাই এস যোগ করব হয়ে যাবে প্লুরাল, হয়ে যাবে প্লুরাল। ওকে, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে, ম্যান হয়ে যাবে মেন, তারপরে চাইল্ড, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। ওকে, নাউনের সাথে এস বাই এস যোগ থাকলে নাউন প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল, আর যদি যোগ না থাকে সেটা সিঙ্গুলার। এবার দেখি ভার্ব, ভার্বের সাথে যে ভার্বের সঙ্গে এস যোগ আছে সেটাই সিঙ্গুলার ভার্ব, যে ভার্বের সঙ্গে এস যোগ আছে সেটাই সিঙ্গুলার ভার্ব। ওকে, দেখেন তো কাম, কোনো কিছু নেই, এটা প্লুরাল ভার্ব, কিন্তু আমি যদি এর সাথে এস যোগ করে দিই হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। ওকে, তেমন দেখেন আর এস আছে নেই, প্লুরাল ভার্ব, কিন্তু ইজ সিঙ্গুলার ভার্ব। হ্যাভ এস আছে নেই, সিঙ্গুলার প্লুরাল, এটা প্লুরাল, আর হ্যাজ হচ্ছে এস আছে সিঙ্গুলার। তারপর দেখেন ওয়ার, ওয়ার হচ্ছে প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার। তাহলে আমরা দেখলাম ভার্বের যে ভার্বের সাথে এস যোগ আছে সেটাই হচ্ছে সিঙ্গল ভার্ব, আর এস যোগ না থাকলে সেটা হবে প্লুরাল ভার্ব। ওকে, তাহলে আমরা সিঙ্গেল নাউনের সাথে এস বেস যোগ নাউন প্লুরাল, নাউনের ভার্বের সাথে যদি এস বেস যোগ থাকে ভার্ব সিঙ্গুলার, একদম বিপরীত ভার্বের সাথে এস বেস যোগ না থাকলে ভার্ব প্লুরাল। ওকে, এই জিনিসটা ক্লিয়ার, এই সিঙ্গেল এবং প্লুরাল ভার্ব চিনতে হবে। এ বয় কাম হিয়ার ডেইলি, এ বয় কাম হিয়ার ডেইলি। দেখেন এ বয় প্রতিদিন আসে, প্রতিদিন যে কাজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা দেখছি যে এখানে এই বয়ের সাথে এস বেস যোগ নেই, তাহলে এটা সিঙ্গুলার, সিঙ্গেল সিঙ্গেল, তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গেল, ভার্বের সাথে এস বেস যোগ নেই, এই জন্য এস যোগ করে দিলাম, কামস করে দিলাম। তারপর দেখেন বয়েজ কাম হিয়ার ডেইলি, খেয়াল করেন বয়েজ, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে, এস যোগ আছে নাউনের সাথে, প্লুরাল হয়ে গেছে। তাহলে আমরা এই ভার্বটা কি করব? ভার্বটার সাথে কোনো এস বেস যোগ করতে পারবো না, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আমরা আচ্ছা, তারপর দেখেন তো দি প্রাইস অফ রাইস গো আপ ডে বাই ডে, ডে বাই ডে, আমরা ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, প্রোগ্রেসিভ টেন্স করতে হবে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ। ওকে, তাহলে দেখেন তো দ্য প্রাইস অফ রাইস, এটা খুব জরুরি, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। তাহলে আমরা প্রিপজিশনের আগের সাবজেক্ট দেখবো, প্রিপজিশনের আগের নাউনটি দেখবো, প্রিপজিশনের পরে না, এটা না, এটা দেখবো। দেখেন তো প্রাইস, প্রাইসের যে অল টাইম সিঙ্গুলার, প্রাইসের কোনো প্লুরাল হয় না, সুতরাং এটা সিঙ্গুলার। তো আর ডে বাই ডে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি এম ইজ আর, যেহেতু সিঙ্গুলার এখানে এজন্য ইজ হবে, আর ভার্বের সঙ্গে আইনজ হবে, অর্থাৎ আপনার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এটা আশা করি বুঝতে পারেন, এটাই খুব জানা জরুরি। হ্যাঁ, এটাই বেশি আসে পরীক্ষাতে। নাম্বার 9, সেন্টেন্সের মধ্যে যদি আপনি নাও লিখেছেন, নাও, তারপরে ডে বাই ডে, তারপরে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই শব্দগুলো যখন আপনি দেখেছেন তাহলে আপনি মনে করবেন যে এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট প্রোগ্রেসিভ অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, প্রোগ্রেসিভ টেন্স। ওকে, তার মানে এম ইজ আর এবং ভার্বের সঙ্গে আইএনজি। তো এম ইজ আর, আই এর সাথে সবসময় এম, আর প্লুরাল হলে আর, সাবজেক্ট প্লুরাল হলে আর, সিঙ্গুলার হলে ইজ। ওকে, এখন দেখেন
আই টেক অনলাইন ক্লাস নাও। ওকে, নাও, এই যে নাও আছে, নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে সাবজেক্ট দেখেন তো আই বলেছি, আই থাকলে এম আর টেক ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেন। আই এম টেকিং অ্যান অনলাইন ক্লাস নাও। ওকে, হি প্রোগ্রেস গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি অর্থাৎ আমরা জানি ধীরে ধীরে কোনো অবস্থার পরিবর্তন হলে সেটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স হয়। ধীরে ধীরে কোনো অবস্থার পরিবর্তন হলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স হয়, অবস্থার পরিবর্তন। দেখেন তো, হি প্রোগ্রেস গ্রাজুয়ালি, সে ধীরে ধীরে উন্নতি করছে, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তার, সুতরাং সিঙ্গুলার, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখেন ইজ, হি আছে এই জন্য ইজ, আর প্রোগ্রেসের সাথে আইনজি যোগ করে দেন, প্রোগ্রেসিং, ইজ প্রোগ্রেসিং গ্রাজুয়ালি। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে ধীরে ধীরে কোনো অবস্থার পরিবর্তন হলে সেটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, নাম্বার 9 গেল। এবার দেখেন নাম্বার 10। নাম্বার 10 হচ্ছে হেয়ার আর দেয়ার। হেয়ার আর দেয়ার অর্থাৎ ইন্ট্রোডাক্টরি হেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, সেন্টেন্স শুরু করতে এরা কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না। এরপরে যে ভার্ব থাকবে, ভার্বের পরে দেখবেন সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা নির্ধারিত হবে। ওকে, দেখেন তো, হেয়ার কাম ইয়োর ফাদার। দেখেন হেয়ার দেখে হবে না, এটা দেখে হবে ইয়োর ফাদার কয়জন, একজন, ইয়োর ফাদার একজন, তাহলে সিঙ্গুলার, এই জন্য হচ্ছে কামস হবে। ওকে, এর যোগ করে দিই। তারপর দেখেন দেয়ার ম্যানি পিপল হেয়ার, খেয়াল করেন ম্যানি পিপল, এটা সাবজেক্ট, ম্যানি পিপল, ম্যানি পিপল, আমরা পিপল অল টাইম প্লুরাল, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট আছে, তাহলে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব আমি কি করবো, দেয়ার আর ম্যানি পিপল। ওকে, তাহলে আমরা হেয়ার এবং দেয়ার, ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ার যদি থাকে আমরা পরের সাবজেক্ট দিকে ভার্বটা নির্ধারণ করবো, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। ওকে, তার আগে বলে এখনো যারা আমার এই এসে ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আর প্রেস দ্য বেল বাটন। ওকে, নাম্বার 11 দেখেন, নাম্বার 11, নাম্বার 11 হচ্ছে সিন্স। সিন্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। আচ্ছা, নিয়ম একই দেখেন, সিন্স এবং অ্যাজ ইফ একজন একই। সিন্সের আগে যদি আমরা প্রেজেন্ট টেন্স দেখি, প্রেজেন্ট টেন্স দেখি, তাহলে এরপরে আমরা পাস্ট টেন্স করবো, পাস্ট ইনডিফিনিট করবো, অর্থাৎ ভি2 করবো। ওকে, আর সিন্সের আগে যদি আমরা ভি2 দেখি অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স দেখি, তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স করবে, হ্যাড প্লাস ভি3। সিন্স এবং অ্যাজ ইফ অ্যাজ দো একই নিয়ম, সেম নিয়ম, এটাও পরীক্ষাতে খুব আসে। যেমন দেখেন, দেখেন তো, সিন্স আমাদের টার্গেট ওয়ার্ড এবং তার আগে সেন্টেন্সটা ভার্ব আছে হচ্ছে, তার আগে ভার্ব আছে ভি1 অর্থাৎ প্রেজেন্ট আছে, তাহলে আমরা এখানে কি করব, পাস্ট ইনডিফিনিট করে দেবো অর্থাৎ ভার্বের টু ফর্ম করে দেবো। ওকে, যদি এরকম থাকতো ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স, ম্যানি ইয়ার্স সিন্স উই মেট হিম, তাহলে দেখেন সিন্স আমাদের টার্গেট ওয়ার্ড, তার আগে আছে পাস্ট ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই আমরা এই পাশে কি করতাম, পাস্ট পারফেক্ট করে দিতাম, হ্যাড প্লাস ভি3 অর্থাৎ হ্যাড মেট। আশা করি বোঝা গেছে। অ্যাজ দ্য অ্যাজ ইফ এর নিয়ম একই, শুধু টু বি ভার্ব ইউজ হলে ওয়ার হবে। যেমন হি টক্স অ্যাজ ইফ হি ম্যাড। দেখেন এই টক্স অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ এর আগে কি আছে, ভি1 আছে, আর এখানে বলেছে টু বি ভার্ব ইউজ আছে। টু বি ভার্ব ইউজ থাকলে সাবজেক্ট যাই হোক না কেন আমাদের উত্তর হবে ওয়ার। ওকে, আর অন্য ভার্ব হলে
পাস্ট টেন্স হবে। আশা করি বোঝা গেছে। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন গুলো কি আমরা একটু এক নজরে দেখে নিই। এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন দেখে কখনোই ভার্ব নির্ধারিত হবে না। রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকবে, অর্থাৎ যে নাউন প্রোনাউন থাকবে সেটা থেকে ভার্ব হবে, যে সাবজেক্ট থাকবে সেটা থেকে ভার্ব হবে। যেমন ইট ইজ, দেখেন এই যে হু, দেখেন হু এরপরে আই, আই হচ্ছে ফার্স্ট পারসন, এই কারণে দেখেন আমরা হু দেখে সাবজেক্ট কখনোই ভার্ব হবে না, হু দেখে কখনোই ভার্ব হবে না, এই সাবজেক্ট দিকে হবে, এটাই সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু আই আছে তাহলে নিশ্চয়ই এম হবে অথবা ওয়াজ হবে। ওকে, এবার দেখেন অল দ্যাট গ্লিটার্স, all that glitters not gold, all that glitters, all, আচ্ছা আমরা জানি all হচ্ছে প্লুরাল, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কিন্তু এই গ্লিটার্স মানে চকচকি, সমস্ত চকচকি জিনিস গোনা যায় না, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় অল টাইম, তো সুতরাং এখানে ইজ হবে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আচ্ছা দেখেন আমরা আরেকটা এ করি, দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, নেগেটিভ করি, লাভ হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড। দেখেন তো বাটটা আমাদের হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগের অ্যান্টিসিডেন্টটা কি মাদার সিঙ্গুলার, এটা দেখে হবে, কখনো বাট দেখে হবে না, যেহেতু মাদার সিঙ্গুলার আমরা এর সাথে সিঙ্গেল ভার্ব নেব, অর্থাৎ এস বাই এস যোগ করে দেব। হ্যাঁ, 13 নম্বর আইটেমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস, অর্থাৎ দেখতে হবে যে সাবজেক্ট সম্বন্ধে বলা হচ্ছে সে সাবজেক্ট নিজে সেই কাজ করছে কিনা। যদি নিজে করে তাহলে অ্যাক্টিভ ভয়েস টেন্স অনুযায়ী হবে, আর যদি না করে, সে কাজ না করে, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। ওকে, যেমন দেখেন নাম্বার 1, তবে তার আগে একটি কথা বলি, যদি আমাদের গ্যাপে এই 4টি ভার্ব কল, নো, কনসিডার, রিগার্ড, ওকে, এই 4টি ভার্ব থাকে, তাহলে আমরা ধরে নেবো যে এটা প্যাসিভ ভয়েসে আছে। ওকে, যেমন দেখেন টাইগার কল এ ফিরোজ অ্যানিমাল, অর্থাৎ বাঘকে ভয়ানক প্রাণী বলা হয়, হিংস্র প্রাণী বলা হয়। বাঘকে এটা বলতে পারে, এই বাঘকে কলের কাজ করতে পারে? বাঘ কখনো, টাইগার কখনো কলের কাজ করতে পারে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ টাইগারকে ফেরোশিয়াস অ্যানিমেল বলা হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে প্যাসিভ ভয়েস, ইজ কল্ড। ওকে, আবার যদি দেখি যে হাসান ডু দা ওয়ার্ক নাও, তো হাসান দেখেন এই কাজটা করতে পারে, অর্থাৎ যাকে বলা হচ্ছে সাবজেক্ট সে নিজে কাজটি করতে পারে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস হবে। নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে হচ্ছে ইজ ডুইং। ওকে, তারপর দেখেন আমরা যদি বলি হি কনসিডার এ পায়াস ম্যান, দেখেন তো সে কনসিডার করে এ পায়াস ম্যান, অর্থাৎ আসলে এই হি কে বলা হচ্ছে যে তাকে একজন ধার্মিক লোক মনে করা হয়, বিবেচিত হয়, অর্থাৎ কাজটি কিন্তু এ করতেছে না। ওকে, যখন সাবজেক্ট করছে না এই কাজটি, তখন আমরা এটা প্যাসিভ ভয়েস ধরে নেব। ওকে, তাহলে কনসিডার্ড, কনসিডার্ড হবে। ওকে, আশা করি বোঝা গেছে। এই ধরনের রাইট ফর্ম ভার্বে এই ধরনের আপনাদের ভার্ব পাবেন, এবং দেখবেন যে সাবজেক্ট কাজ করছে কিনা, সাবজেক্ট কাজ করলে অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট যদি না করে তাহলে প্যাসিভ ভয়েস। আচ্ছা, নাম্বার 14 কন্ডিশনাল সেন্টেন্স, খুব আসে পরীক্ষাতে কন্ডিশনাল সেন্টেন্স, এটা পাবেন আপনারা, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এই কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ শর্তসূচক বাক্য। হ্যাঁ, আমরা 3টা কন্ডিশনাল জানি। ফার্স্ট, যদি আপনার এক সাইডে ইফ যুক্ত, এক সাইডে প্রেজেন্ট টেন্স থাকে, ইফ হি কলস মি, দেখেন প্রেজেন্ট ফর্ম, তাহলে এই পাশে আমরা কি করব, ফিউচার টেন্স করব, অর্থাৎ হি, দেখেন V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বেস ফর্ম আছে, আমরা ওখানে শ্যাল উইল ক্যান দিতে পারতাম, ভার্বের বেস ফর্ম দেব। ওকে, আরেকটু দেখাই, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে আমরা সেখানে যাব না, তার মানে আমরা বুঝতে পেরেছি যে ই প্লাস V1, তারপরে পাশে ফিউচার, অর্থাৎ শ্যাল উইল ক্যান মে ভার্বের বেস ফর্ম। ওকে,
আচ্ছা, এবার দেখেন এটা ফার্স্ট কন্ডিশনাল গেল, তারপর এটা দেখেন সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে আপনার ইফ অথবা আনলেস হতে পারে, আনলেস প্লাস ভি টু, আমরা এই পাশে ফিউচারের পাস্ট করবো, ফিউচার পাস্ট অর্থাৎ উড, কুড, মাইট, উড কুড মাইট, আর যথারীতি ভি1 থাকবে। উড কুড মাইটের পরে যেহেতু মডাল ভার্ব, ভার্বের কোনো মূল ভার্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমরা এইটাই যদি এখানে লিখি দেখেন ইফ অথবা উড অথবা কুড গো। ওকে, এই যে দেখেন ইফ হি কল অর্থাৎ ভি2 এই পাশে উড কুড, ভার্ব পাস্ট, ভার্ব পাস্ট এই পাশে ফিউচারের উইল, মে, উইল, ক্যান এর পাস্ট দিতে হবে। ওকে, অনেক সময় দেখা যায় যে ইফ নেই তারপরও যদির কাজ করে, যেমন ওয়ার, ওয়ার আই কিং, আমি যদি রাজা হতাম, ওয়ার আই কিং, আমি যদি রাজা হতাম, দেখেন ওয়ার এটা অবশ্যই পাস্ট টেন্স, তাহলে আই কুড হেল্প দা পোর, এই যে ওয়ার আছে ভি2, তাহলে এখানে এর ভি2। ওকে, অনেক সময় হ্যাড দিয়েও শুরু হতে পারে, যেমন হ্যাড আই এ ক্যামেরা, আমার যদি একটা ক্যামেরা থাকতো, তো যথারীতি আই উড টেক ফটোস, আই উড টেক ফটোস, আমি অনেক ছবি নিতে পারতাম। ওকে, তাহলে দেখেন এটা আমরা সেকেন্ড কন্ডিশনাল শিখলাম। এবার থার্ড কন্ডিশনাল আসেন। থার্ড কন্ডিশনাল হবে কি ইফ অথবা আনলেস, আনলেস প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস ভি3। ওই পাশে আমরা কি করব, ওই পাশে জাস্ট হচ্ছে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3। তার মানে এখানে হ্যাড আছে, হ্যাড প্লাস ভি3 আছে, আমরা মাস্ট বি উড কুড মাইট থাকবে, তার সাথে হ্যাভ নেব, হ্যাভ আছে, হ্যাড আছে বলে হ্যাভ নেব, আর ভি3 সাথে ভি3 মেলাবো। ওকে, তাহলে দেখেন হ্যাড স্টাডিড হার্ড, তুমি যদি ভালো করে পড়াশোনা না করতে, আনলেস মানে যদি না করা, না করতে, তাহলে ইউ কুড, না করতে ইউ কুড হ্যাভ ফেল্ড, ইউ কুড হ্যাভ ফেল্ড ইন দা এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করতে। দেখেন হ্যাড দিয়েও এই কাজটা করা যেতে পারে, হ্যাড আই বিন, হ্যাড আই বিন আ কিং, হ্যাড আই বিন আ কিং, দেখেন হ্যাড আছে, ভি3 আছে, তাহলে আমরা এপাশে কি করব, উড আই উড হ্যাভ হেল্প দা পোর। ওকে, আই উড হ্যাভ হেল্প দা পোর। আশা করি আপনার কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পেরেছেন। এগো, লাস্ট, লাস্ট লাস্ট টাইম, তারপর ইয়েস্টারডে, আর যদি শুরু হয় সেন্টেন্স ওয়ান্স দিয়ে, তাহলে অবশ্যই আমরা ভার্বটা ভি2 করব। ওকে, ভি2 করব। দেখেন ওয়ান্স দেয়ার লিভ আর কিং, এই যে ওয়ান্স দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের আনসার কি হবে, নিশ্চিতভাবে ভি2 হবে। ওকে, নিশ্চিতভাবে ভি2 হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার এসএ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন। ওকে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ওকে, দেখেন আই সি হিম এগো, আমি তাকে অনেকদিন আগে দেখেছিলাম, পূর্বে দেখেছিলাম, তাহলে এগো আছে, এই জন্য এটা আমরা পাস্ট টেন্স করবো। ওকে, করব। ওকে, তাহলে হি কল মি ইয়েস্টারডে, দেখেন এই ডাকার কাজটা কিন্তু এই হি সাবজেক্টই করছে, কল থাকা সত্ত্বেও কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস, আর ইয়েস্টারডে আছে এই জন্য প্যাসিভ ভয়েস, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে, ইয়েস্টারডে আছে এই জন্য ভার্বটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। ওকে, কল্ড, কল্ড, কল্ড। ওকে, আশা করি বোঝা গেল। লাস্ট ওয়ানটা হচ্ছে নাম্বার 16, বি আছে, টু বি আছে, টু হ্যাভ আছে, এই ভার্বগুলো আছে।
তাহলে আমরা বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস আছে, মূল ভার্বটার শুধু V3 করতে হবে। ওকে, V3 করতে হবে। যেমন দেখেন, হ্যাভিং ইট রাইস হি ওয়েন্ট টু কলেজ। হ্যাভিং, এই যে হ্যাভিং আছে, আমরা এই ভার্বটা V3 করে দেবো, ইটেন। নাম্বার 2 দেখেন, আই গড, অর্থাৎ আমি ব্যাপারটা নিয়ে একটু ভয় পেয়েছিলাম। দেখেন গড, তারপর স্কেয়ার্স, তাহলে স্কেয়ার্স হবে, ইট যোগ হবে, এটা V3 হবে। ওকে, হ্যাঁ। তারপর দেখেন যদি বলা হয় যে দা, টু ভার্ব থাকলে আমরা এটা V3 করে দেবো। ওকে, আচ্ছা। আরেকটি কথা না বললেই নয়, সেটা এর সঙ্গে আলাদা বেস ফর্ম হবে। ওকে, যেমন হি ইউজ টু সলভ দি প্রবলেম। দেখেন তো, ইউজ টু, শুধু ইউজ টু আছে, সাবজেক্টের পরেই ইউজ টু আছে, মাঝে কিচ্ছু নেই, তাহলে এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটা মডাল ভার্ব। ওকে, মডাল ভার্ব। এবার দেখেন যদি ইউজ টুর আগে আমরা অন্য কোনো ভার্ব দেখতে পারি, তাহলে আমাদের নিয়ম কি, ইউজ টুর সাবজেক্টের পরে ইউজ টুর মাঝখানে যদি কোনো কিছু এসে যায়, কোনো একটি ভার্ব এসে যায়, তাহলে আমরা সে পরবর্তী গ্যাপের ভার্বের সঙ্গে আইএনজি করে দেবো। ওকে, যেমন দেখুন, হি ইজ ইউজ টু সলভ দা প্রবলেম। সলভ দা প্রবলেম, দেখেন এ দেখেন সাবজেক্ট ইউজ টু, এর মাঝখানে আরেকটি অতিরিক্ত ভার্ব চলে এসেছে, তাহলে আমরা কি করবো, এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো। ওকে, হি গট ইউজ টু গো দেয়ার, সে সেখানে গিয়ে অভ্যস্ত। দেখেন ইউজ টু, দেখেন সাবজেক্ট ইউজ টু, মাঝখানে অন্য একটি ভার্ব, সুতরাং গোয়িং। হ্যাঁ, আমার এই 16টি নিয়ম যদি কেউ পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালো করে মাথায় নিয়ে রাখে, তাহলে আশা করি রাইট ফর্ম ভার্ব নিয়ে আর কোনো দিন কোনো সমস্যায় পড়তে হবে না।